একটা দেশ কি তার ইতিহাসকে নতুন করে লিখতে পারে? যে দেশ প্রায় ১০০ বছর ধরে তার সাম্রাজ্যের অতীতকে মুছে ফেলে একটি আধুনিক সেকুলার পরিচয় বেঁচেছিল, সেই দেশই যদি আবার তার পুরনো পরিচয় ফিরতে চায়। আজ আমরা কথা বলবো তুরস্ককে নিয়ে, মোস্তফা কামাল আতাতুর্কের আধুনিক তুরস্ক এবং প্রেসিডেন্ট এরদোয়ানের নব্য উসমানীয় তুরস্কের এই নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী লড়াই নিয়ে। উসমানী খিলাফতের ছায়া কি সত্যি এবার ফিরে আসছে আধুনিক তুরস্কে? চলুন ইতিহাসের পাতা উল্টে আজকের বাস্তবতাকে বোঝার চেষ্টা করি। ১৯২৪ সাল, শত শত বছর ধরে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া উসমানী খিলাফতের অবসান ঘটানো হলো। এর কাণ্ডারি ছিলেন আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ক। তার লক্ষ্য ছিল একটাই, উসমানী সাম্রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলে একটি পুরোপুরি পশ্চিমা, সেকুলার ও আধুনিক রাষ্ট্র তৈরি করা। খিলাফত বিলুপ্ত ১৯২৪, আরবি হরফের বদলে ল্যাটিন বর্ণমালা, ধর্মীয় পোশাকের উপর নিষেধাজ্ঞা, পশ্চিমা আইন ও সংস্কৃতির প্রচলন। আতাতুর্কের তুরস্ক চেয়েছিল ইউরোপের অংশ হতে, অতীতের বোঝা ঝেড়ে ফেলে। প্রায় ৮০ বছর ধরে তুরস্ক এই পথেই হেঁটেছে, কিন্তু ২১ শতকের শুরুতে দৃশ্যপট বদলাতে শুরু করে। ২০০২ সালে রিচেপ তাইয়েব এরদোয়ান এবং তার একে পার্টি ক্ষমতায় আসার পর তুরস্কের এক নতুন ধারার সূচনা হয়। একে বলা হচ্ছে নব্য উসমানীয়তাবাদ। কিন্তু কি নব্য উসমানীয়তাবাদ? এটা কি উসমানীয় সাম্রাজ্যকে আবার ফিরিয়ে আনার পরিকল্পনা? আসলে বিষয়টি অতটা সরল নয়। এর মূল উদ্দেশ্য হল, ১. তুরস্কের সেকুলার পরিচয়ের পাশাপাশি তার ইসলামী ও উসমানীয় পরিচয়কে জাতীয়তাবাদের কেন্দ্রে নিয়ে আসা। ২. উসমানীয় সাম্রাজ্যের মতো তুরস্ককে আবার মধ্যপ্রাচ্য, বলকান এবং মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। আর এই লক্ষ্য পূরণের জন্য ইতিহাসকে ব্যবহার করা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে। কিভাবে? চলুন দেখে। আপনারা অনেকেই হয়তো দেরিলিশ বা দ্য ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরির মতো তুর্কি সিরিজ দেখেছেন। এগুলো শুধু বিনোদন নয়, এগুলো তুরস্কের সফট পাওয়ার। এই সিরিজগুলোতে উসমানী সুলতান এবং যোদ্ধাদের শক্তিশালী, ন্যায়পরায়ণ এবং ধর্মপ্রাণ নেতা হিসেবে দেখানো হয়। এর মাধ্যমে তুরস্কের তরুণ প্রজন্মের মনে তাদের গ্লোরিয়াস অতীত নিয়ে গর্ব তৈরি করা হচ্ছে। এরপর আসা যাক স্থাপত্যের কথায়। ২০২০ সালে প্রায় ৮৬ বছর পর হাগিয়া সোফিয়াকে জাদুঘর থেকে আবার মসজিদে রূপান্তর করা ছিল একটি বিশাল প্রতীকী পদক্ষেপ। এটি ছিল বিশ্বের কাছে এই বার্তা দেওয়া যে তুরস্ক তার ইসলামে ঐতিহ্যে ফিরে আসছে। ইস্তানবুলে নির্মিত বিশাল চামড়িজা মসজিদও সেই নব্য উসমানীয় স্থাপত্যেরই প্রতিফলন। এই নব্য উসমানীয় চেতনা শুধু দেশের ভিতরেই সীমাবদ্ধ নেই, তুরস্কের পররাষ্ট্রনীতিতেও স্পষ্ট ছাপ দেখা যায়। সিরিয়া, লিবিয়া, কাতার বা আজারবাইজানের মতো দেশে তুরস্কের সামরিক এবং রাজনৈতিক হস্তক্ষেপকে অনেকে উসমানীয় প্রভাব বিস্তারের আধুনিক সংস্করণ হিসেবে দেখেন। এরদোয়ান প্রায় ফিলিস্তিন, কাশ্মীর বা রোহিঙ্গা মুসলিমদের পক্ষে কথা বলে মুসলিম বিশ্বের নেতা হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন, ঠিক যেমনটা করতেন উসমানীয় খেলাফতের সুলতানরা। কিন্তু তুরস্কের সবাইকেই পরিবর্তনকে সমর্থন করে? একদমই না। তুরস্ক একটি বিশাল সেকুলার জনগোষ্ঠী যারা আতাতুর্কের আদর্শে বিশ্বাসী। তারা মনে করে এই নব্য উসমানীয়তাবাদ দেশের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার জন্য একটি বড় হুমকি। তারা অভিযোগ করেন যে এরদোয়ান ইতিহাসকে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করে এক নাগতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন। এমনকি আরব বিশ্বের অনেক দেশও তুরস্কের এই জম্পাহিক প্রভাবকে সন্দেহের চোখে দেখে। তারা একে উসমানীয় সাম্রাজ্যবাদের নতুন রূপ বলে মনে করে। তাই এই নীতি তুরস্ককে যেমন কিছু বন্ধু চুকিয়েছে, তেমনি অনেক পুরনো মিত্রকে দৌড়ে ঠেলে দিয়েছে। তাহলে শেষ কথা কি? তুরস্ক আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে আতাতুর্কের সেকুলারিজম, দুই দিকে এরদোয়ানের নব্য উসমানীয়তাবাদ। এই দুয়ের মধ্যে কোনটি তুরস্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে তার সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে উসমানীয় খেলাফতের ইতিহাস শুধু বইয়ের বাটাই সীমাবদ্ধ নয়। এটি আধুনিক তুরস্কের রাজনীতি, সমাজ এবং বিশ্বমঞ্চে তার ভূমিকার এক